এবার কৃষকদের জন্য খুশির খবর। পেঁয়াজ এবং বাসমতি চালের উপর রপ্তানি শুল্ক কমিয়ে দিল কেন্দ্র সরকার। 40% থেকে কমিয়ে এটা করা হলো 20%। এর ফলে আগামী দিনে আরও বেশি লাভের মুখ দেখবেন দেশের কৃষকরা। কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল এই ঘোষণা করে বলেন, দেশের কৃষকের পাশে বরাবর রয়েছে কেন্দ্রীয় সরকার, তাই আবার তাদের কথা ভেবে এই ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। এর ফলে দেশের বহু কৃষক পরিবার আরও বেশি লাভালো থাকতে পারবেন। এই বিষয়ে প্রয়োজনীয় অনুমোদন দিয়েছে মন্ত্রক, তারপরই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সাধারণ বাজারে পেঁয়াজ এবং বাসমতি চালের ভালো চাহিদা রয়েছে, তাই আগামী দিনে যাতে এই দুটি ফসল আরও বেশি করে উৎপন্ন করা হয় সেদিকে নজর দেবে কেন্দ্রীয় সরকার। আর পর্দার আড়ালে নয়, এবার সরাসরি রাজনীতির ময়দানে নামছেন প্রশান্ত কিশোর। আগামী 2 অক্টোবর তার দল জনসুরজ পার্টি আত্মপ্রকাশ করতে চলেছে। আর বুটের ময়দানে নামার আগেই বড় ঘোষণা প্রশান্ত কিশোরের। তিনি বললেন, বিহার নির্বাচনে জিতলে মাত্র 1 ঘন্টার মধ্যেই মদের উপরে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেবেন। সংবাদ সংস্থার সঙ্গে কথা বলতে গিয়ে প্রশান্ত কিশোর বলেন, 2 অক্টোবরের জন্য আলাদা করে কোনো প্রস্তুতির প্রয়োজন নেই। তারা বিগত 2 বছর ধরেই প্রস্তুতি নিচ্ছিলেন। যদি জনসুরজ সরকার তৈরি হয় তবে মাত্র 1 ঘন্টার মধ্যেই বিহারে মদের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে। 1 বছরেরও বেশি সময় ধরে বিহারে জনসুরজ যাত্রা করছিলেন প্রশান্ত কিশোর। যাত্রা শেষেই তিনি রাজনৈতিক দলের আনুষ্ঠানিক সূচনার কথা ঘোষণা করেন। আগামী 20 সেপ্টেম্বর শুক্রবার শেষ হয়ে যাবে শেখ হাসিনার ভিসার মেয়াদ। কূটনৈতিক পাসপোর্টধারীরা টানা 45 দিন ভারতে অবস্থান করতে পারেন। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী গত 5 আগস্ট ভারতে আসেন। তিনি দেশ ছাড়ার পর বাংলাদেশের অন্তর্বর্তী সরকার হাসিনা সহ বিগত সরকার এবং সাবেক শাসক দল আওয়ামী লীগের 598 নেতাকর্মীর পাসপোর্ট বাতিল করেছে। এর মধ্যে হাসিনা সহ বহু নেতা এবং প্রাক্তন মন্ত্রী দূতাবাস কর্মীর কূটনৈতিক পাসপোর্টও আছে। ফলে এই মুহূর্তে শেখ হাসিনার কাছে কোনো কার্যকর অথবা সচল পাসপোর্ট নেই। কূটনৈতিক মহলে চর্চা শুরু হয়েছে, শুক্রবারের পর বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী সম্পর্কে কী সিদ্ধান্ত নিতে চলেছে ভারত সরকার। হাসিনা দিল্লির অদূরে উত্তরপ্রদেশের গাজিয়াবাদে সেনা বিমানবন্দরে পৌঁছানোর পর বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর সংসদে বিবৃতি দিয়ে বলেছিলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী স্বল্প মেয়াদের জন্য ভারতে এসেছেন। সেই সঙ্গে তিনি পড়শি দেশের রাজনৈতিক অস্থিরতার কথাও জানান। পরদিন 6 আগস্ট সর্বভারতীয় বৈঠকে নরেন্দ্র মোদী সরকার জানায়, কোনো পরিস্থিতিতে হাসিনাকে ভারত সরকার আশ্রয় দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। বৈঠকে সব দল সরকারি সিদ্ধান্তে শিলমোহর দেয়। এখন প্রশ্ন হলো, জয়শঙ্করের কথা মতো স্বল্পকালীন সময়ের সর্বোচ্চ সীমা হতে পারে 45 দিন। হাসিনা ভারতে আসার সময় তার কূটনৈতিক পাসপোর্ট কার্যকর ছিল। সেই মতো 45 দিনের মেয়াদ শেষ হচ্ছে 20 সেপ্টেম্বর, অর্থাৎ আর 4 দিন। ইতিমধ্যে বাংলাদেশের হাসিনার বিরুদ্ধে বহু মানুষ সরব হয়েছেন। বিরোধী দল কংগ্রেসের বেশ কয়েকজন নেতাকে এবার সকজ নোটিশ জারি করল অসম প্রদেশ কংগ্রেস কমিটি। দল বিরোধী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে এদের বিরুদ্ধে এই নোটিশ দিয়েছে এপিসিসি। এর মধ্যে রয়েছেন বিধায়ক আব্দুর রশিদ মণ্ডল, ভরতচন্দ্র নর, মীরা বরঠাকুর, রেকিবউদ্দিন আহমেদ। সেই সঙ্গে হাইলাকান্দি জেলা কংগ্রেস সভাপতি শামসুদ্দিন বড়লস্করকে এই নোটিশ দিয়েছে এপিসিসি। জানা গিয়েছে, 2024-এর লোকসভা নির্বাচনে দলীয় প্রার্থীকে সহযোগিতা না করার অভিযোগ উঠেছে এদের বিরুদ্ধে। উল্লেখ্য, অসম প্রদেশ কংগ্রেস কমিটির উপসভাপতি নৃপেন্দ্র বরঠাকুরিয়ার নেতৃত্বে অনুশাসন কমিটি তাদের বিরুদ্ধে এই পদক্ষেপ গ্রহণ করেছে। আবগারি দুর্নীতি মামলায় জামিন পেয়ে জেল মুক্তি ঘটেছে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের। জেল থেকে ছাড় পাওয়ার পর রবিবার প্রথম জনসভা ছিল আপ সুপ্রিমোর। সেখান থেকেই নিজের পদত্যাগের ঘোষণা করে দিলেন তিনি। বড়সড় সিদ্ধান্ত নিয়ে কেজরিওয়াল জানালেন, 2 দিন পরেই আমি মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দেব। আইন আদালতের রায়ে আমি ছাড়া পেয়েছি।
এবার মানুষের রায় দেওয়ার সময়। মানুষ আমার পক্ষে রায় দিলে আমি আবার ফিরে আসব। জেল মুক্তির পর কেজরিওয়ালের এই বড়সড় সিদ্ধান্ত নাটকীয় মোড় নিয়েছে দিল্লি রাজনীতিতে। কেজরিওয়াল এদিন আম জনতার কোর্টে বল ঠেলে দিয়ে প্রশ্ন করেছেন, আপনারাই নির্বাচন করবেন কেজরিওয়াল দোষী নাকি নির্দোষ। যদি আমি নির্দোষ হয়ে থাকি তাহলে আমাকেই আবার নির্বাচিত করুন। জানা গিয়েছে আগামী 2 দিনের মধ্যেই আপ বিধায়কদের নিয়ে একটি বৈঠক হবে। সেখানেই ঠিক হয়ে যাবে আগামী কয়েক মাসের জন্য কে হচ্ছেন দিল্লির মুখ্যমন্ত্রী। ভারী বৃষ্টিতে আবারও বিপত্তি, হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বিল্ডিং। ধ্বংসস্তূপে চাপা পড়ে প্রাণ হারালেন কমপক্ষে 10 জন, আহত আরও কয়েকজন। জীবিত অবস্থায় উদ্ধার শুধুমাত্র 5 জন। ভয়ঙ্কর এই দুর্ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের মিরাটে। শনিবার রাতে তুমুল বৃষ্টি চলাকালীন জাকির কলোনির একটি 4তলা বিল্ডিং হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। সেই সময় আবাসনটিতে অনেকেই ছিলেন, তাতেই চাপা পড়েন সকলে। রবিবার সকালে জেলাশাসক জানিয়েছেন, ধ্বংসস্তূপ থেকে 10 জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে, যাদের মধ্যে 3 জন শিশু। একজন 1 বছরের শিশুও 10-এ চাপা পড়ে মারা যায়। 5 জনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ জানিয়েছে বিল্ডিংটি 35 বছরের পুরনো, তাতেও ভগ্নদশা হয়েছিল। আগে থেকে কেন কোনো পদক্ষেপ করা হয়নি তা খতিয়ে দেখা হচ্ছে। রাজ্য সরকারের বিভিন্ন বিভাগের 3য় শ্রেণী পদে নিযুক্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে বিভিন্ন পদক্ষেপ নেয় সরকার। পরীক্ষার্থীরা যাতে যাতায়াতে কোনো ধরনের সমস্যায় না পড়েন সেজন্য ট্রেন ও বাসের ব্যবস্থা করা হয়। এমনকি যানজট মুক্ত রাখতে নানা পদক্ষেপ নেয়। ফুটপাতে অস্থায়ী দোকান না বসানো সহ রাস্তায় অযথা দাঁড়িয়ে না রাখার আহ্বান করা হয়েছিল। তারপরও পরীক্ষার্থীদের বিভিন্ন ধরনের যানবাহনের ফলে কিছু কিছু এলাকায় কৃত্রিম যানজট সৃষ্টি হয়, কিন্তু সকালের দিকের সোনাবাড়িঘাট বাজারে কোনো যানজট সৃষ্টি হয়নি, কেননা পুলিশের সঙ্গে সোনাবাড়িঘাট প্রথম খণ্ড গ্রামরক্ষী বাহিনী যানজট মুক্ত রাখতে মাঠে নেমে পড়েন। বিডিপি সম্পাদক নাজিমুদ্দিন জানান, তিনি তাদের সদস্যদের নিয়ে সকাল থেকেই বাজারে ছিলেন। বাজারে কোনো যানবাহনকে অবৈধভাবে পার্কিং করার সুযোগ দেওয়া হয়নি। এতে পরীক্ষার্থীরা সহজেই ওই অঞ্চল পার হয়ে গন্তব্যস্থলে পৌঁছাতে পেরেছেন। দিন দুপুরে গড়ে ঢুকে নগদ অর্থসহ স্বর্ণালঙ্কার চুরি করে নিয়ে যায় চোর। কচুদরম থানা থেকে ডিলচূড়া দূরত্বে থাকা কচুদরম প্রথম খণ্ড গ্রামের আলী হোসেন লস্কর নামের শিক্ষকের বাড়িতে এই চুরি কাণ্ডটি সংঘটিত হয় শনিবার সকাল 11টা নাগাদ। এদিকে পরস্পর খবর পেয়ে ভিত্তিতে এদিন একই গ্রামের দিলওয়ার হোসেন লস্কর নামের লোকের বাড়িতে অভিযান চালায় কচুদরম পুলিশ, কিন্তু পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় দিলওয়ার। শেষে পার্শ্ববর্তী দুধপাতিল গ্রাম থেকে তাকে আটক করে কচুদরম পুলিশের হাতে তুলে দেওয়া হয়। দিলবারকে জিজ্ঞাসাবাদের সূত্র ধরে কচুদরম 2য় খণ্ড গ্রামের আনোয়ার হোসেন লস্কর নামের লোকের বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করে থানায় নিয়ে আসে পুলিশ। এদিকে নগদ 30,000 টাকা এবং আনুমানিক 7 লক্ষ টাকার স্বর্ণালঙ্কার চুরির অভিযোগ এনে দিলওয়ার হোসেন এবং আনোয়ার হোসেনকে অভিযুক্ত করে কচুদরম থানায় এক এজাহার দায়ের করেন আলী হোসেন লস্কর। তিনি রবিবার সংবাদ মাধ্যমের কাছে বিস্তারিত তুলে ধরে বলেন, ধৃত দিলওয়ার হোসেন চুরির কথা স্বীকার করেছে। সে আনোয়ার হোসেনের কাছে চুরির সামগ্রী দিয়েছে বলে পুলিশকে জানায়, কিন্তু তারপরও সামগ্রী উদ্ধার করতে পারেনি পুলিশ। তিনি তদন্তে খামতি রয়েছে বলে সন্দেহ প্রকাশ করেন।